হচ্ছে এদিকে মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ এবং শেরেবাংলা একটি ফজল হককে যিনি একাডেমিক জায়গা থেকে সাপোর্ট দিয়েছেন তিনি হচ্ছেন আল্লামা ইকবাল। তিনি হচ্ছেন কে? আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল তার এই পুরো সময়টাতে তিনি মৌলিক কতগুলো কাজ করেছেন। তার একটা কাজ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদী চিন্তাকে তিনি একাডেমিক জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। এখন একটা বিষয় কি, আমরা ইসলামকে অক্ষর জ্ঞান দিয়ে অক্ষর দিয়ে বোঝার চেষ্টা করি এবং 1400 বছর আগের জায়গা থেকে বোঝার চেষ্টা করি। আল্লামা ইকবাল বলছেন ইসলাম কোনো স্ট্যাটিক জিনিস না, এটা সময়ের সাথে সেটার প্রয়োজন অনুযায়ী যদি ইস্তিহাদের ব্যাপার এখানে রয়েছে তিনি রিজনিং এখানে সামনে নিয়ে আসছেন যে প্রেক্ষাপট বিশ্লেষণ করে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবং তিনি সিরিয়াসলি ওয়েস্টার্ন ন্যাশনালিজমের সমালোচনা করেছেন, কিন্তু মুসলিম জাতীয়তাবাদী চিন্তাকে মানুষের মুসলমানদের অন্তর এস্টাবলিশ করার জন্য তিনি কাজ করেছেন। সো আমি শেষ করবো এই কথা বলি, আল্লামা ইকবাল তিনি 1938 সালে ইন্তেকাল করেছেন। ঠিক 2 বছর পরেই লাহোরে প্রস্তাব আসলো যে ব্রিটিশরা যদি ভারতবর্ষ থেকে চলে যায় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দিতে হবে। যেই মুসলিম লীগের বীজ, সেই মুসলিম জাতীয়তাবাদী চিন্তার বীজ প্রথম এডুকেশন থেকে স্যার শহীদ আহমদ শুরু করেছেন, পলিটিক্যাল জায়গা থেকে আমরা দেখি স্যার সলিমুল্লাহ এস্টাবলিশ করেছেন, সেটার একাডেমিক পাকিস্তান রাষ্ট্রের যে একাডেমিক প্রয়োজনীয়তাটা সেটাকে এস্টাবলিশ করেছেন আল্লামা ইকবাল। এবং তারই ধারাবাহিকতা 1940 সালে লাহোর রেজুলেশনের মধ্য দিয়ে এটা রাজনৈতিকভাবে স্বীকৃতি লাভ করে। সেই রাজনৈতিক স্বীকৃতি টানা 7-8 বছরের কন্টিনিউ মুভমেন্টে আমরা দেখি 1947 সালে পাকিস্তান রাষ্ট্র রয়েছে, যেই পাকিস্তান রাষ্ট্রের একটা অংশ আজকে বাংলাদেশ। আমি আবারও বলবো যে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব মুসলিম জাতীয়তাবাদী চিন্তার উপর নিহিত। সো আল্লামা ইকবাল যে মুসলিম জাতীয়তাবাদী চিন্তার বীজ বা একাডেমিক বীজ তৈরি করেছেন সেটি এখনো চর্চা হওয়া জরুরি। আমরা এখনো ডিপ্রাইভ হচ্ছি নানান কারণে। আমি এই কথাগুলো বলেই আমার সংক্ষিপ্ত